রামকৃষ্ণ দেব। ওই একই কথা, রামকৃষ্ণ দেবেন জয় দেবেন। আমাকে বাঁচা রে, আমাকে বাঁচা। আমার অপরাধ কি? আমি কিছু ভুল বলেছি? না না, তুই ঠিক করেছিস, কিন্তু তোর গাড়ি পড়ে ওই যে তোর সাদা গাড়িটা, ওই গাড়ি চুক্তির ছাদে গিয়ে সোজা বসে থাক, নইলে হয়তো তোকে আর বাঁচাতে পারবো না। কারণ তোর জ্ঞানের বহর দেখে এরা হয়তো রেগে গিয়ে তোকে মেরে কাদা বানিয়ে ওই সাদা গাড়িতে করে সোজা করবে। উচ্চ লাগিয়ে কাক যেমন মৌর হতে পারে না, সেই জন্য চকচকে পোশাক পরে ভিখারি কখনো রাজা হতে পারে না। তাহলে তারা অনেক খেলনা নয় বড় সাহেব। সেই জন্য ভগবান শ্রীরামচন্দ্র বলেছেন, হে ভারত ভুলিও না চরিত্র আমার ভাই তোমার ভক্ত, সেই করে আপনি আমার ভাই। তাড়াতাড়ি গাড়িতে আসুন। গুড বাই। ওই তো সামনে দোকান দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ গাড়িতে গিয়ে চলবো। শোনো দাদা, আমি যাচ্ছি, তুমি 10 মিনিট ওয়েট করো, আমি তারপর। নকল রাজার এমনি মেয়ে কি হাসি রাজারা এদেশে আসে বলে আজও সাধারণ মানুষ একটু হাসার সুযোগ পায়। নইলে সমাজের সব হাসি তো এক শ্রেণীর মানুষ কেড়ে নিয়েছে। তাই তো প্রতিনিয়ত আকাশ বাতাস বিভিন্ন করে শোনা যাচ্ছে অসহায় গরিব মানুষের মুখ ফাটা বিভ্রাট আর মর্মবিদে হাস। কোথা থেকে যেন তাহলে মনের সহজ করে নেই, লুকিয়ে থাকা সেই কথাগুলো আর বাস্তব হয়ে বলছে। তোমার ভয় নেই, তুমি আমার কাছে আছো, ওরা কারা? চাইলে সবকিছু পাওয়া যায় না, সেটা আমি আজ ওদের বুঝিয়ে দিতে চাই রানি। তাদের সেই রাজা মন্ত্রী আর সেনাপতি কে তোর বহুত বড় বড় কথা শুনলাম, এবার আমাদের কথা শোন। পৃথিবীতে আমরা যেটা কিছু সেটাই আমাদের কাছে কথাটা সার্থক। তাহলে সব তোরা ফেরা এই বিধানচন্দ্ররা কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি আর ভবিষ্যতে দেয়নি। তাই তোদের জন্যে আমরা ওকে তাড়া করিনি। আমরা ট্রেন ধরে ছুটছিলাম, তা ও হয়তো ভেবেছে, কিন্তু এখন তো প্ল্যাটফর্মে কোনো ট্রেন নেই, তাহলে ছোটার প্রয়োজন হলে কেন নেই? এসে যেতে কতক্ষণ, তাই আমরা ছুটছিলাম যাতে ট্রেনটা ফেল না করে অনেক দূর রাস্তা কোথায় যেতে হতো। দূর তো হবে, তোরা যে বাঁকা পথের প্রতি সোজা পথে চলবি কি করে? আমাদের ভুল বুঝতে পারি, আমরা তোমার চলে যাবো কেন? তাছাড়া আমরা গ্রামের সাদা থেকে ভালো ছেলে, আমরা কি করে গ্রামের মা বোনদের কোন ক্ষতি চিন্তা করতে পারি? শোনো, গ্রামের ভালো ছেলের তো আজ আমি গ্রামের বুকে পা রেখেছি, তাই আজ তোমাদের ছেড়ে দিলাম। কিন্তু ভবিষ্যতে ঘটনা ঘটানোর জন্য তার যোগ্য জবাব পাওয়ার জন্য তৈরি থাকবে। ওকে সাহেব, আমরা চলে যাচ্ছি। ওকে সাহেব, আপনি ছেড়ে দিলেন বাবু, কিন্তু ওরা তো গ্রামের পথে ঘুরে বেড়াবে, ওদের শয়তানি হাতগুলো শেষ আমার হাত কম হয়ে যাবে, কথা তুমি ভাবলে কি করে?
কিন্তু আপনারা বড় অবস্থানে ওঠার পর আমাদের মতো গরিব মানুষের কথা আপনাদের মনে থাকে তো? আমি ডাক্তার, মানুষের সেবা করে আমার ধর্ম বিবেক, সেখানে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। তাছাড়া তুমি তো আমার মনে কাছে হয়ে রইল। ডাক্তারবাবু, না না, এতে নিচে পথ নেই। হয়তো আমাদের জীবন একদিন আসবে, যেদিন উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না। দেখতে পাচ্ছি রানী, আমি তোমায় কথা দিলাম, এই ভিকারিনী রানী হবে আমার অনেক সিংহাসনের রানী। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এই শয়তানগুলো তারা কি হতভাগে যদি কোথায় গেল কে জানে। রক্ষকে যদি ভক্ষক হয়ে মানুষের সুখ শান্তি গ্রাস করে তাহলে তাহলে মানুষ বাঁচবে কার পৌঁছায়? বাবু বাবু বাবু, সত্যি তুই আমার ভগবান আছিস, আমার গুণের সম্মান রক্ষা করে সে কাজ তো করেছিস, তারপরে এই রতনলাল সারা জীবন তো গোলাম হয়ে থাকবে। মানুষ, সেই মানুষের মানবিক কর্তব্য আমি পালন করেছি। তুই তোর কর্তব্য পালন করেছিস আর আমাকে আমাকে কোথার খেলাপের হাত থেকে বাঁচিয়েছিস। কথার খেলা কার কাছে? আমার বাবুজির কাছে মরণকালে বাবুজিকে আমি কোথা দিয়েছিলাম যে ওকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষ করবো, তাই তো ওকে আমি লেখাপড়া শিখিয়েছি। নিজে সাপ ফেরা দেখালো, ওকে আমি সঙ্গে নিয়ে বেড়াইনি। কেননা ও যে ভদ্র ঘরের রানী, ও ভেতরি হবেনি। কিন্তু সময়ে একলা ঘরে থাকতে ভয় হয় বলে শয়তানদের হাত থেকে বাঁচাতে ওকে আজ আমি শহর নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু বুঝতে পারিনি যে সারা দেশটাই আজ শয়তানে আর জানোয়ারে ছেয়ে গেছে। আজ থেকে শয়তানদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমার। আমি গাড়ির হাসপাতালে থাকবো রতনলাল, তোমাদের যে কোনো বিপদে আমাকে খবর দেবে। আসি রতনলাল, আজ চলি। রানী আসি, আবার মানুষ নয় রে বোন, মানুষ নয়। সত্যি সত্যি তুই আজ ভগবানের দেখা পাইছিস। কিন্তু দাদা ভাই, ওই ভগবান আমাদের মতো গরিব মানুষের কথা মনে রাখবে না। রাখবে না, কেউ মনে রাখবে না। তার সময় কোথায় যে তোকে মনে রাখবে? ওই ভগবান ওই শয়তান পুত্র কি বড় লোকদের দালাল হয়ে গেছিল। দালাল মা, না না, আমি তোর মা নই, আমি তোর মা হতে পারবো না, আমি তোর মা হওয়ার যোগ্য নই। কেন মা, কেন তুই মা হতে পারবি না? আমি তো মা নই, আমি তো রাক্ষসী। তাই যারা আমাকে মা বলে ডাকতো তারা সবাই এক এক করে পুরো ছাই হয়ে গেছে। তুই আমাকে মা বলে ডাকি না, তুই আমার শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। আমি তো মা নই, আমি যে বিশ্বকন্যা। আমার বিশ্বাসে সব কিছু জলে পুড়ে ছাই হয়ে যায়নি, ছাই। বেশ, আমিও সাপুরের রতনলাল, বিষাক্ত সাপ নিয়ে খেলা করাই আমার কাজ। তাই তোকে আমি আমার মায়ের আসনে বসিয়ে দেখবো তোর নিঃশ্বাসে আমি পুড়ে ছাই হয়ে যাই কিনা। আমাকে আশ্রয় দিলে ওই শয়তানের কপালে পড়ে তুই যে সর্বশান্ত হয়ে যাবি। আমাদের তো কিছুই নেই মা, কিসে সর্বশান্ত হবে? আর যেটুকু আছে তাও যদি চলে যায়, তবু তোর মতো মমতাময়ী মা তো আমি একটা পাবো। তুমি আমার মাথায় হাত দিয়ে মুখ করাতে গান দিয়ে বলবে আলোই ভরা
সঙ্গে নিয়ে কলেজে পৌঁছে দিতে যাচ্ছি। বুঝতেই তো পারছিস দেশের যা অবস্থা। কিন্তু এখানে কদিন চলবে? কদিন তুই ওকে রোজ কলেজে পৌঁছে দিবি, আবার কলেজ থেকে ফিরিয়ে নিয়ে আসবি। এছাড়া উপায় কি আছে বলতো পুরো? কি 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 উপায় বিপাশা? আমি বরং লেখাপড়া ছেড়ে দিই। না বিপাশা, পয়সাটা ঘরে বোনা পেয়ে এটা কোনো সমাধান নয়। জোরে ঘরে বাসন না কিনে মাটিতে ভাত খাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। আমি জানি পুরো, কিন্তু তাই সমাধানটা কি বলতো? সেটা স্থির হবে অসীম গ্রামে ফেরার পর। অসীম অসীম তাহলে জেল থেকে সারা পেয়েছে 7 দিন আগে। আমি নিজে তার সাথে দেখা দিয়ে এসছি। তাহলে অসুবিধা কিরে তারপরে যাচ্ছে। কবে যাবে দিচ্ছে? এখন দেরি নেই, 2 দিনের মধ্যে ফিরবে। দাদা, এবার একদিন অসুবিধাকে আমাদের বাড়িতে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ বলবো বলবো। বিপাশা, আমি নিশ্চয়ই তাহলে বলবো। বিপাশা, ওই দেখ তোর কলেজ দেখা যাচ্ছে। এবার তুই যেতে পারবি তো? হ্যাঁ, আর কোনো অসুবিধা হবে না। এবার তুই বাড়ি থেকে যা। তুই তো বাজারে যাবি নাকি? হ্যাঁ তাহলে চল একসাথে বাজারে চল। হ্যাঁ, বাজারটা করে নিয়ে যায়, শুধু খাওয়াটা ফেরে। বিপাশা, আসি তো। অসুবিধা বাড়িতে ফিরেছি। আমার তো খেয়াল করছি অসুবিধা বাড়িতে এসে নিশ্চয়ই যে কোনো প্রকারে চাকরি করতে বাধ্য করবে। তারপরে ওই জীবন্ত শয়তানগুলোকে উচিত শিক্ষা দেবে। No, my darling. আমি তোকে উচিত সব শিক্ষায় দেব। তাই তোমার কলেজে যাওয়ার কোনো দরকার নেই। যদি ভালো চাও তো পথ ছেড়ে দাও। ছাড়বো, নিশ্চয় ছাড়বো। তার আগে বলো তো সুলতানি, এমনি ভাবে তাদের কাছে ভর করে আর কতদিন কলেজ আসবে? সেটা আমার ব্যাপার, আমাকে ভাবতে দাও। তা বললে কি হয় ডার্লিং? আমাদেরও তো একটা সুযোগ দিতে হবে। আমরা যে একটু মধু খাবার অপেক্ষায় উপবাসী হয়ে পথের ধারে বসে আছি। মুখ সামনে কথা বলবে। যদি আমি মুখ চাই, তোমার চিরতরে বন্ধ হয়ে যাবে। না সুন্দরী, এত বড় দুঃসাহস এই এলাকায় কারণে তোর মন্ত্রীপুত্র সঙ্গনারে চলে আমি মিস্টার সমরনাথ। তবে ছাড়ো, ছেড়ে দাও বলছি আমি। ছাড়বো, নিশ্চয় ছাড়বো। আসিতেছে শুভদিন, দিনে দিনে বাড়িয়ে না সুদিতে হইবে ঋণ। সুন্দরী, তোমার অহংকারের বেলা আকাশ পাতা সমান করে আচমকা দেব না, ইজ্জতের বিনিময়ে শোধ করতে হবে। করোনা মোবাইলের উপরে মন্ত্রীর ছেলে আমি। আমার কাছে মন্ত্রী কেউ বাগিয়ে আসবে না। মন্ত্রীর ছেলে হয়ে পথে ঘাটে শিয়াল কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছিস কেন? আয়, আমি পার্লামেন্টে তোদের মতো মন্ত্রী আর মন্ত্রীর ছেলে যা তাদের যোগ্য পার্লামেন্ট এই নির্যাতিত নিপীড়িত জনগণের পায়ের নিচে। মনে রাখিস শয়তান, এই প্রতিফলন তোকে নিশ্চয়ই পেতে হবে। বাবা মায়ের কাছে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু মশা মেরে আমি হাতে রক্তের দাগ লাগাই না। তাই তো হিসেবটা তোমার চুনা ছটাই রাখলাম। যথার সময়ে খরচ হয়ে যাবি। হ্যাঁ কি রে বাপ, এখানে তো চেঁচামেচি কিসের? শয়তান ভাবে কুলাঙ্গার ছেলে, তাই প্রকাশ্য দিনের বেলায় একজন কলেজ ছাত্রীকে রেমপুরে এই ম্যাচ করুন। কিন্তু আপনাকে সেটা পরে হবো চলে অফিসার। পরে যেটা বলছে সেটাই আমার কথা। ওরে সময় মতো এসে না বলে ওই শয়তানটা আমাকে ও আই সি।
দুঃখ বাড়ানোর আমি জবাব দেবই। হ্যাঁ, এবার বলুন আপনাকে কোথায় দেখুন পৃথিবীটা তো গোল এবং সবসময় ঘুরছে, সেই সঙ্গে আমরাও ঘুরছি। সেই ঘোড়ার ঘুরনি পাখি কোথাও না কোথাও ও ইয়েস, মনে পড়ছে কলকাতায় ঠিক এমনি এক নারী সম্মান রক্ষা করতে গিয়ে আপনার কোপে পড়েছিলাম, আর এখানে তার পুনরাবৃত্তি ঘটল। যাক শোনো, তোমার ঘরে দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি দাদা, কিন্তু আপনি অন্তর থেকে দাদা বললে আপনিটা ছাড়তে হবে বোন, কারণ গ্রাম বাংলার কোন বোন তার দাদাকে আপনি বলে সম্বোধন করে, তবে যদি সম্বোধনের প্রয়োজনে আপনি বলে ডেকে থাকো। এখানে কি বলছো দাদা? তোমার মতো দাদা পাওয়া তো অনেক সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্য নয় রে বোন, দুর্ভাগ্য। তাই তো আমি সব হারানো একই ঋতু বুঝি। আমার আবাস নেই, নিবাস নেই, ভাই নেই, বন্ধু নেই, নামগোত্র পরিচয়হীন এক মূর্তিমান অভিশাপ। তাই তো আমি হাত দেখে হারিয়ে যাওয়ার অন্ধকার এই যে তাই হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া। দাদা, দাদা, আপনাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। অবাক করে হবেন অফিসার, তার আগে বলুন আমার এই ছোট্ট বোনটি যাতে প্রতিদিন নিরাপদে কলেজে যেতে পারে সে দায়িত্ব আমার। থ্যাংক ইউ অফিসার, আপনার এই কাজের জন্য আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ। ধরুন আমারই আপনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ যে কাজটা আজ আপনি করে দিয়েছেন সে কাজটা আমার করা উচিত ছিল। না স্যার, আমি যা করেছি তা আমি নিজের স্বার্থে করেছি। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় মানুষ এক পাও চলে না। আর আমি জীবনের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থ ভাবে ঝাঁপিয়ে পড়েছি, তাই কি কখনো হয়? কিন্তু এভাবে শত্রু বাড়িয়ে তোমার কোনো স্বার্থ পূরণ হয়েছে কি দাদা? তোর মতো একটা মিষ্টি বোন পেয়েছি। দাদা, আগামী রাখি পূর্ণিমায় বাবু ভাই করে চিরন্তন রাখি আর থাকতে দেখিয়ায় জমির দুয়ারে কাটা দিয়ে যে ফোটাতে আমার কপালে দিবি। এ পৃথিবীর কোনো কিছু রেডি হয়ে তার মূল্য হয় না রে বোন। দাদা, আর মূল্য দাদা, আর এর চেয়ে আর কি বেশি আশা করি। দাদা, শোন, আর দেরি না করে ঘরে দিলাম। স্যার, যে গুরু দায়িত্ব আপনি নিয়েছেন আশা করি তা যথাযথ পালন করবেন। চলি। শুনুন আপনার নাম বা ঠিকানাটা। এই স্যার, বর্তমানে সমাজের তীব্র স্বার্থ সমাজের ব্যবস্থাপন্নিতে ওগুলো সব কিছুর সঙ্গে পুরে ছাই হয়ে গেছে। পড়ে আছি শুধু আমি নামগোত্র পরিচয়হীন এক অদ্ভুত জীবন। এ বিশ্বদের জায়গা করে অবশ্য ওনার সেই গুণের পরিচয় আমি কলকাতা থেকে পেয়েছিলাম। উনি যদি কলকাতা থেকে আসে তাহলে ওনার ব্যাপারে বিস্তারিত খবর না নিয়ে নিলেন না কেন? আচ্ছা, এটা তো আপনার ডিউটি। ডিউটির কথা আমি সে সময় ভুলেই গিয়েছিলাম, যখন দেখলাম উনিই তো আর দাদার কোনো খোঁজ নিল না। কথা দিচ্ছেন? না, বাস্তব সত্যটা আপনাকে আমি মনে করি দিচ্ছি। যাক শুনুন, আপনি এখন কলেজে যান, ছুটির পর দুজন পুলিশের সাথে আমার থানায় যাবেন, ওখান থেকে আমি নিজে আপনাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেবো। ওকে, বাই। ছোটবেলায় মেলা চলে, আমি যে কপালে যে আঘাত আমি করেছিলাম ঠিক সেই রকমই আঘাত এই দারু বা বাবু কপালে রয়েছে। তবে কি না 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 না, তা আমি করে সম্ভব। সে তো মনে পুরো ছাড় হয়ে গেছে, আর তার সঙ্গে শেষ হয়ে গেছে আমার জীবনের সুখ, স্বাস্থ্য, সব ভালোবাসা। আসছিল গান ছিল
শঙ্কর নাগ। তাই যদি হয় তাহলে সেদিন ডাক্তারের মেয়ে ক্ষমা করলেন কেন? এটা বোঝার ক্ষমতা নেই বলেই তো আমি নেতা, তুই গুন্ডা। তার মানে ও বছর ক্ষমা চাইয়ে বিষাক্ত সাপের একটা টক্কর যাতে সে চট করে করা করতে পারে, যাতে সে আরো ভয়ঙ্কর হতে পারে, যাতে সে বলতে পারে এই শঙ্কর নাগের চেয়েও ভয়ঙ্কর। স্যার আপনি নেতা রূপে ভগবান। ভগবান সেদিন আমাকে থাকতে হবে, কারণ আমি যে দেশের জনবরেণ্য মন্ত্রী, অসহায় দরিদ্র নরনারায়ণের ভোটে জেতা মহান মন্ত্রী। তাই আমি সব জায়গাতে ছবল মারা আমার কাজে না। বিষাক্ত ছবলে মিল করবে আমার ছেলে শ্রবণ, আর সেই ক্ষতস্থানে যন্ত্রণার করে দেব আমি দেশের মহামন্ত্রী। একটু পায়ে ধরো ইনসান, একদিকে স্বর্গে যেতে হলেও আপনার মতো ভগবানের পায়ে ধরে দরকার। তাই বলে পায়ের নিচে পড়ে থাকতে চাস না, কারণ জানি তোরা মানুষ। তাহলে এখন কি করবো স্যার? মদটাকে বেঁচে রেখে গ্লাসটাকে পরিবর্তন করে আজ থেকে চকচকে পোশাক পরে তুই হবি আমার, আর আলো হবে আমার বিয়ে। তাহলে আপনার পথের কাঁটাগুলো তুলবো কি করে স্যার? অতি সংরক্ষণে যে হবে বাঘ জঙ্গলে মানুষকে শিকার করে, তোরা খুন করবি, তোদের সাদা পোশাক দিয়ে দাগ লাগবে না, আর তোর ধর্ষণ করবি যেন কোনো সাক্ষী না থাকে, কারণ আমাদের জনদের ইমেজ থাকে। আপনার সেই সাদা পোশাকের ইমেজটা আমি শিখে দিয়েছি স্যার। নিশ্চয়ই একটা হচ্ছে, কারণ বাঘের পিছনে কাটি মারার সাহস কারণ। কিন্তু হয়েছে স্যার, আমাদের ছোটবাবুকে অ্যারেস্ট করে আমার ছেলেদের কোন সুয়ারি বাচ্চা? আরে বল, চুপ করে রাখিস কেন? রঙ্গলপুর স্যার নতুন ওসি নির্মল সেন। কথাটা কি বুঝিয়েছি দেখেও তুই তোর দাঁড়াগুলোকে ছেড়ে তুই কেন বুঝিয়ে দিলি না আমার কোথায় এখানে শেষ এই থানার পুলিশ এবং দারোগা সকলে ছুটে যাবেন না? ছুটে গিয়েছেন স্যার থানায়, কিন্তু আমাদের সব কথা শোনার পর আমাকে ঘাট হয়ে ফাঁসে বের করে দিয়েছে। ভালোই করেছে, বুঝিয়ে দিয়েছে তার মরণ আর বেশি দূরে নয়। হ্যালো, আমি মন্ত্রী সৌভাগ্য না করছি, 1-10 মিনিটের মধ্যে আপনি নিজে ফিরতে করে আমার ছেলেকে আমার বাড়িতে পৌঁছে দেবেন। হ্যাঁ, আমি নিজে না ছাড়ার মতো সাহস তাদের নেই, কিন্তু আমাকে একবার থানায় যেতে হবে। আপনি থানায় যাবেন স্যার? হ্যাঁ যাবো, গিয়ে যাকে বুঝিয়ে দেবো যে শুভঙ্কর নাগের পা যেখানে পড়ে সেখানে আগুন জ্বলতে 24 ঘন্টাও টাইম লাগে না। যাও, আমি তোমাকে যেভাবে বলেছি তুমি সেইভাবেই কাজ করো। ওকে স্যার। হ্যাঁ হ্যালো, ওকে। থানার নতুন ওসি তাই ছেড়ে না এই নন্দনপুর থানার ইতিহাস জানে না। দুরন্ত নন্দনপুরকে শান্ত করতে কতটা রক্তে তৈরি হয়েছে, কত লাশ মাটির নিচে পড়ে কঙ্কাল হয়ে গেছে। তারা জানতে পারেনি যে আমি মন্ত্রী শুভঙ্কর নাগ নই, আমি ভয়ঙ্কর যার এক থাকলে
বাবা, এই গ্রামের হাসপাতালের চাকরিটাকে তুমি ছেড়ে দাও। তোমাকে এখানে সরকার কত টাকা মাইনা দেবে তার চেয়ে বরং আমি তোমাকে কলকাতার একটা নার্সিংহোমে খুলে দিচ্ছি, সেখানে তুমি কাজ করো। হয়তো অনেক বেশি রোজগার করতে পারবো বাবা, কিন্তু গ্রামের অসহায় নিরন্ন মানুষগুলোর সেবা করার সুযোগ আমি পাবো না বাবা। গরিব মানুষের সেবা নিশ্চয়ই। আজ আপনি দেশের গণ্যমান্য ব্যক্তি, সম্মানীয় মন্ত্রী, আপনাকে নিয়ে গর্ব করার আগে ওদের সুন্দর কথা আমার মনে করতে, যাদের দুয়ার উজাড় করা বলে আজ আপনি ওদের সুস্থমুখে আপনার বস্ত্র যোগান দেবেন আমি, আর আপনাকে সাহায্য করতে ওদের রোগমুক্ত জীবন গড়ে দেবো আমি। এই স্বপ্নকে নিয়ে আমি বিলেত থেকে ডাক্তারি পাস করে গ্রামে এসেছি। তোমার কথায় এবং বছরে আমার চোখ খুলে এসেছি, এই কাজে আমার সময়কে রক্ষা করতে আমি আবার বলতে চাচ্ছি যে বড় ভাই আমার খোঁজ রাখে না, যে তার ছোট ভাই যে রাজনীতি পচে পড়ছে, তাকে আর কি বলবো দাদা? হাজুর বাস তার মানে নিশ্চয়ই সে কি অন্যায় করেছে? কি করেছে আর না করেছে সেই হিসাবটা পরে করলেও চলবে। তাই তুমি ওর থেকে বুঝিয়ে দেবে তার এত সাহস হয় কি করে? সে একজন সনাতন মন্দির ছেলেকে অ্যারেস্ট করে হাজতে রাখে কোন সাহসে? আইনের চোখে সবাই সমান হয় না। সেখানে মন্ত্রী আর সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভেদ নেই, অন্যায়কারীকে সাজা পেতেই হবে। তা আমি জানি মাই বয়, সেই জন্যই তো আমি নিজে এখন থানায় যাব, তারপর সমস্ত দিককে বিচার করে সিদ্ধান্ত নেব। কারণ আমরা যে আইনকে তৈরি করি সেই আইনকে রক্ষা করার দায়িত্ব পুলিশের, তাই আইনকে যোগ্য মর্যাদা দেওয়া আমাদের সকলেরই কর্তব্য। একজন দেশ সেবক মন্ত্রী হয়ে আমি তো আর সেই কর্তব্যকে অবহেলা করতে পারি না। জেল নয়, ওর সংশোধনাগার। সে যদি প্রকৃত অন্যায় করে থাকে তাহলে ওখানে গেলে তার চরিত্র শুদ্ধ না। ওই জায়গাগুলো ওই গরিব ছোট লোক খেতে খাওয়া মানুষদের জন্য, আমাদের মতো নেতা মন্ত্রীদের ছেলে মেয়েদের জন্য নয়। তার মানে আমাদের হাজার অন্যায় দেখুন আইন আদালত নীরব দর্শনে থাকবে। কারণ জনগণ আমাদেরকে তাদের নয়নের মনে করে রেখেছে। দিন বদলের সাথে সাথে খুব ধারণাটাও বদলাবে না, নইলে আখেরে পস্তাতে হবে। কারণ অন্যায় আর ছয়তারি করে কেউ চিরকাল কাছে আসতে পারে না। মনে রাখি, এই বাংলার বুকে মহামানবের মহাবেদনা আজি মহা উৎসব, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে ছাপিতেছে শয়তান। আপনার ওই জ্ঞানবাণী ম্যাম সাহেবের মডার্ন কালচারে প্রেরণা খোঁজাবেন। সেই জন্যই কথাশিল্পী শরৎচন্দ্র চাটুর্যে বলেছেন, উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ নেই। তুই কি জানিস সেই কথাগুলো কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন? হ্যাঁ, না মানে ঠিক না হলো একেবারে ভুলও নয়। কারণ এত সুন্দর কথা ওনার মতো কথা শিল্পী ছাড়া আর কে বলবে? তাই বলে তুই ওনার মতো করে চালিয়ে দেবি? তুই আমার সাথে দুজনে একবার গ্রামের হাসপাতালটা দেখে আসি। গ্রামের যা অবস্থা জানি না, হাসপাতালটা দুরবস্থা এটি কিনা। চল আমি একবার গ্রামে কেন ম্যাম সাহেব? বড় সাহেব তো বহুত বড় আচ্ছা আদমি আছে। হ্যাঁ, তুই তো তা বলবি, কারণ তুই যেমন হাসপাতাল বড়টা ঠিক পাই। তা না হলে বিলেত বড় ডাক্তাররা বলে কিনা এই গ্রামের ছোট লোক গরিব চাষাগুলোকে ওই হাসপাতালে চিকিৎসা করবে। এই বাংলার গায়ের মাটিতে বড় করে ডাক্তার, সুস্থ হয়ে ওঠে মানুষ, তাই সমাজে ডাক্তারের বড়। তেমনি তেমনি আইন আপনারা তৈরি করলেও তা প্রয়োগ করি কিন্তু আমরা। আপনারা যাদব ছেলেকে একবার আইনের চোখে
মন্ত্রী হয়ে সেই কান কাটাতে পারবেন না। It is my last warning. ওকে ওকে স্যার ওকে। আসলে কি জানেন, আজকালকার ছেলে তো কিছুতেই যেন বসে রাখা যায়, কিন্তু আমি চেষ্টা করে দেখবো মানে কত জলদি আপনাদের এই বিদায়ী খানটাকে। আমি বুঝতে পারি না এরা এত ক্ষমতা দেখায় কি জনগণের আগুনের একটা চাপে যাদের উত্থান করে তারা নিজেদের সর্বশক্তিমান ভাবে কেন? ওদের সেই চাওয়া কোনোদিনই পূর্ণ হবে না। সব দেশে শেষ কথা বলে জানাবো, আর এই দেশে তারাই বলবে। যাক বাবা, ছেলেকে বিনা দোষে অ্যারেস্ট করে নির্যাতন করেছ, আরে সেই অভিযোগের ভিত্তিতে আমাদের এখানে চলে আসতে হবে। ও তাই নাকি? তাহলে আপনি ওরা কিছু বললেন যাবে? কোনো প্রয়োজন নেই। উনি তোমাকে চেক করতে গিয়ে নিজের চাপে নিজেই ছড়িয়ে পড়েছেন, আর তাতেই উনি কেউটের থেকে চন্ডোলা হয়ে গেছে। আবার হয়তো বগুড়া হয়ে পড়া শুনলেন তো, যখন সংবাদপত্রের প্রথম পাতায় এই ছবিটা ছাপানো হবে। ছবি? কি ছবি? খবর তুললেন আপনি? উনি আপনার থেকে পিস্তল তাপ করতেই ছবিটা আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। এই ছবি ছাপলে আমি ওনার রোসানলে করবো ঠিকই, কিন্তু ওনার শিরে সর্বাঘাত করার এমন একটা সুযোগ আমি তো হাতছাড়া করতে পারি না স্যার। অফকোর্স, ডোন্ট ওয়ারি মাই বয়। আমার ছেলে নির্মল তোমার যে কোনো বিপদে তোমার পাশে থাকবে। ইংরেজ সরকারের শত অত্যাচার যে সংবাদপত্রে কণ্ঠরোধ করতে পারেনি, তার কণ্ঠরোধ করবে এই শুভঙ্কর না। কতটুকু ক্ষমতা না যে দেশটাকে ধ্বংস করবেন, যেখানে কোটি কোটি হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, ভারতবাসী এক পরিশ্রমে ওঠে। কেউ কোথাও যায়নি রে দাদা ভাই, সবাই ঘরে বসে টিভিতে সিরিয়াল কিংবা সিনেমা দেখছে। কি বলছিস তুই? আমার এই সাপের খেলা আজকের মানুষের পেট বাড়তে পারে না রে দাদা ভাই, তাই তো সবাই এখন সাপের খেলা, ভাদু গান, টুসু গান, যাত্রা গান, কবি গান তুলে দিয়ে ঘরের করে টিভি নিয়ে শুয়ে আছে। কিন্তু ওগুলো যাদের পেটের ভাত জুগায় তারা মহিলাকে ব্যস্ত, তাতে সমাজে কারো কিছু যায় আসে না রে দাদা ভাই। তারা তো এখন এই সমাজের আবর্জনা। সেই আবর্জনার সুপে মাকে ফেলে তুই এখানে এলি কেন? তোকে আমি কতদিন বারণ করেছি, কিন্তু পেটের জ্বালা নিষেধ যে শোনে না রে দাদা ভাই। আমি জানি তোর সাপের খেলা দেখে আগের মতো কেউ আর পয়সা দেয় না রে দাদা ভাই। তাই অভাব আমাদের নিত্য সঙ্গে। পেটের খিদের জ্বালায় কার অসুস্থ মায়ের ওষুধ কেনার পয়সা তো নেই দাদা ভাই। তাই বুঝি তুই এখানে ছুটে এসেছিস, কিন্তু কি করার ক্ষমতা আছে তুই? সংসারের অভাব মেটাতে কি করবি তুই? মানুষের মনের খোরাক জোগাবে রে দাদা ভাই।
কিভাবে কি করতে চাস তুই? না না, আজকের মানুষের চাওয়া পাওয়া সেরা উপাদান রানী আজকের মানুষ ভালো জিনিস চায় না দাদা ভাই। খারাপ পোশাক একখান ছাড়া তোমার সামনে ফেরার চেয়ে শ্রোতাদের মন অনেক বেশি জড়াতে পারে। তাই বুঝি তুই এই পোশাক কোথায় কোথায় বেরিয়েছিস? আমার এতদিনের স্বপ্ন থাক অভাবের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে দাদা ভাই। তাই সেই ছাই চাপা আগুন থেকে বেরিয়ে আসতে চাইছে আমার নাচ গান আর শরীরের মাতাবাদায়। ওগো আজকের ভদ্র সমাজে শিক্ষিত মানুষের দল, তোমরা কান পেতে শোনো আর চোখ মেলে দেখো। এক সাপুরে মেয়ে কর্মধারী নাচ আর গান। আর দেখো তো তুঝে দিলে বাজে বিনা, দেখো তো তুঝে দিলে বাজে বিনা। বারে ভদ্রলোকের দল, তোদের চাহিদা আর রুচিকে আমার লাখো সেরাম, কিন্তু কে শুনবে এ আজব দুনিয়ার গজব কাহানি? আমি শুনবো আর বাড়ি শুনবে মানে এটা কি কিংবদ মিটে সবাই গাওয়ার খানা পথে ঘাটে মানের সারা কাপড়ে মালিকের বাগান বাড়িটায় ফুল বাগানে সাজিয়ে রাখবো। আরে ডাক্তার বাবু যে ছেড়ে করতে মাঝে মাঝে হেসো করতে হয়। তাই নাকি? হ্যাঁ কিন্তু সে মারের ভাগ শুকিয়ে গেছে বুঝি? না, সে ঘা শুকোবে তোদের ওই রক্তে স্নান করার পর। তাই বুঝি হেসে অনেক ছুটে এসছেন? কিন্তু আপনার সেই মারের ভাগ শুকিয়ে গেছে। যন্ত্র আমার এই যন্ত্রগুলো সবজি কাটার কাজে লাগে। লড়াইয়ের ময়দানে একটা বাচ্চা ছেলের হাতও থাকে বোমা কিংবা পিস্তল। তোমার ডাকতে বিপদের মুখে ফেলে দিয়ে বাবা কি কখনো চলে যেতে পারে? বাবুজি তুই মানুষ নাই, বাবুজি তুই দেবতা আছিস, তুই দেবতা আছিস। তোর সে কেমন লাগে দু জায়গা পাঠিয়ে তোর এই রূপসী গরিবকে আমি বাগান বাড়িতে তোমায় ডাকতে ডাক্তার
আমি এটা করবো না, কারণ এটা মায়ের পবিত্র স্থান আলীতলা। এখানে মায়ের পুজোর পাঠা বলি হয়, কিন্তু ওর মধ্যে একটা শুয়োরকে বলি দিয়ে এই স্থানের পবিত্রতা আমি নষ্ট করতে চাই না। খামোশ! একবার কয়েকটা বেদব! ফিরে রজনী ফিরে এক্ষুনি উতলা হয়ে চলবে এখানে কালি করা। তাই তোমাকে আমি কথা সময়ে ওই নির্জন জায়গায় বলি দেবো। তার আগে তোমরা নিষেধ করে বুঝে দেবো না কেন? আর ये चंदी हराम, ये लेवी करा ताकि अपमान करार और की फिजान की भयंकर। আজ সারা দেশ জুড়ে চলছে সন্ত্রাসীর বাতাবরণ। গ্রামগঞ্জের আপামর জনজীবন হয়ে উঠেছে বিষময়, কিন্তু এভাবে চলতে পারে না। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই সন্ত্রাসের মূলোচ্ছেদ করে আমি দেশ মাতৃকাকে বন্দনা করে বলবো, কিন্তু তোমার এই সামর্থ্য নিয়ে তুমি পারবে ওই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে মুখে দাঁড়াতে? ভদ্র জনগণরা যদি কাপড় আনতে পারে, দরিদ্র চাষি যদি ভারতবর্ষের মুখে উন্নয়ন করতে পারে, তাহলে হাজারো নিয়ে একত্রিত হয়ে একটা অসাধ্য সাধন করতে পারবে না কাকাবাবু। তোর সেই বিশাল পুরাণ যুগে আমার পুরাণটা যদি আগুন লাগে তো বলিস বাবুজি, আমি তোর কোথায় হাসতে হাসতে পুরাণ দিব। তবু দেশের মানুষগুলো একটু সুখে থাক, একটু শান্তিতে থাক। আয় আয় রানী, আয় আসি না আর পুরুষশাসিত সমাজে নারীর বলে মাঝখানে যাওয়া জানে। তবু আমি লক্ষ্মীবার পিতরতা মাতুকিরে জীবন যদি দেশের কাজে লাগে, তাহলে আমার জীবনে কিছু না কিছু কাজে লাগবে। তাই যখন প্রয়োজন হবে একটা ছোট্ট ডাকে তোমার এই বোন তার জীবন হাতে রেখে তোমার কাছে ছুটে আসবে না, তোমার কাছে ছুটে আসবে। দেশের প্রতিটি মানুষের অন্তরে আজ এক একটা ভান্ডের স্তূপ বিস্ফোরণ ঘটাতে চায় কেবলমাত্র একটা যাত্রায় পাখি। আর ব্যবসায় কাঠি হওয়ার সাহস ও বুদ্ধি তোমার মধ্যে আছে। তা আমি জানি, কিন্তু কেন তুমি ব্যবসায় কাঠি হবে? কি স্বার্থ তোমার? আপনার স্বার্থের সাথে আমার স্বার্থের কোনো তফাৎ নেই কাকাবাবু। আমার স্বার্থ? নিশ্চয়ই। মনে করে দেখুন, আজ থেকে কিছু বছর পূর্বে অর্জুন মালিকের স্ত্রী সুজাতা দেবীকে আশ্রয় দেওয়া অপরাধে আপনার সেই সংসারে যে পাপ কলঙ্ক নেমে এসেছিল, এ কথা তুমি কি করে জানবে? কি তোমার পরিচয়? ওই কাজে কাজ কি না ও আমার দাদা। তবু ওনার পরিচয় আমার প্রয়োজন। সুদূর কলকাতা থেকে এই নন্দনপুরে ওনাকে অনেক কাল তার মন্তব্য মনে এসেছে। তাই বুঝি আপনার খুব অসুবিধা হচ্ছে? গান করতে না হয় কেউ নিশ্চয় ভালো হতো। না না, আপনি আমায় ভুল করছেন। আমিও ওই একই কোথায় জানতে চাই বাবা? আরে তোমার মতো ওই মহান মানুষের নাম ঠিকানা তার কি কখনো হয় রে বাবা? বলো বাবা, বলো নাম তোমার, থাকো কোথায়? তোমাকে যেন খুব চেনা যায়। লাগবেই তো কাকাবাবু, কারণ আমি যে আপনার অতি আপনজন। তার মানে গাড়িটা কিছুদিনের জন্য অন্তরের অন্তঃস্থলে গঠন থাক। তবু আপনার সত্য পরিচয় বলবেন না? কেন বলবো? আপনি যদি আপনার সত্য পরিচয় গোপন রাখেন, কে বলবো? আমি অন্তত পরিচয় গোপন করেছি। আমি এসপিসি কার্যকরী একমাত্র পুত্র নির্বোধ দেন। বর্তমানে এই নন্দনপুর থানার অধীনে। হ্যাঁ, এটা আপনার আসল পরিচয় নয়। কি বলছেন আপনি? আমি নিজের অজান্তে হলো মিথ্যে কথা বলছেন। ভাই, আমার আপনার বাবার কাছে কিন্তু আপনি কি করে জানলেন যে আমি
এটা আমার নিজের হাতে খোলাইয়ের গাছ। তবে কি কোথায় যেন একটা রহস্য জানা যায়। তাহলে সত্যি কথা বলো তো বাবা, তুমি কে? তোমার বাড়ি কোথায়? কি নাম তোমার? অন্যদিকে ওই কাঁটা দাও। কিন্তু এই কাটা আমার বলছি কোন বার্তা বহন করে কাকাও? জানি না বাবা। হ্যাঁ, তবে তুমি তোমার বাবার কাছ থেকে জেনে নিও ও তোমার ওই কাঁটা দাগ কবে, কেন, কিভাবে হয়েছে। আপনি কোনগুলো থাকাই ফেললেন কাকাও? সামনে কাটা দাঁড়িয়ে সামান্য নয় বাবা, সামান্য নয়। ওই কাজেই ও সামান্য করে জীবনের তাহলে এই কাটা দাঁড়িয়ে আসল রহস্যটা আপনি বলুন কাকাও। মনের বলি যে হাজার উত্তর সাগর এই মুখ ফুটে বলার ওটা তুমি তোমার বাবার কাছ থেকেই জেনে নিও। বেশ, তাই হয় কাকাও। আজই আমি বাবাকে ফোন করে জানতে চাইবো এর আসল রহস্যটা কি। নইলে যে কোনো কাজে আমি মন বুঝাতে পারবো না। এই সমস্যার একটা অন্য সমাধান আমাকে বার করতেই হবে কাকাও, বার করতেই হবে। আসি বিপাশা, আসি। তখন ওনাকে দেখে না আমার একটাই সন্দেহ হয়েছিল, কিন্তু পরে মনে হলো যে মানুষটা মারা গেছে, কিন্তু তার লাশ খুঁজে পাওয়া যায়। তাই আমাদের সন্দেহ সত্যি কিনা দু একদিনের মধ্যেই জানা যাবে। কি জানবে? কি জানবে বাবা? কোনো কিছু জানার অধিকার যে আমাদের নেই। ওদের অন্যায় অত্যাচারে স্টিম করা সবার অনান্তে এমনিভাবে চালিয়ে যাবে বাবা। কি বলছিস তুই? আর তোর মাথায় ব্যান্ডেজ কেন? ওই কেন এই গ্রামের অনেক মানুষই খুঁজে বেড়াচ্ছে বিপাশা, কিন্তু আজও পর্যন্ত কেউ পায়নি। আর কেউ তো ভাবি কি করে? তার মানে বল দাদা, কি হচ্ছে? কি আর বলবো বাবা, মনির দোকানের কাছে দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা লোক এসে এলো কথা বিক্রি করতে শুরু করলো। অনেক মানুষ আহত হয়ে পড়লো, আর সেই গুলিবিদ্ধ মানুষগুলো একে একে হাসপাতালে ভর্তি হলো। আর অনেকেই সেই গুলির আঘাতে কষ্ট পেল। আর এলো কাতারে গুলি চালাতে গিয়ে আমি তাদের গুলির আঘাত থেকে রক্ষা পেল, তাদের লাঠির আঘাত থেকে রক্ষা পাইনি। যার ফলস্বরূপ আমার মাথায় দাঁড়িয়ে। কিন্তু লোকগুলো কারা? তাদের তুই চিনতে পারিসনি? কি করে চিনবো বল? তাদের সবার মুখ যে কারো কাপড় দিয়ে ঢাকা ছিল। আমার মনে হয় ওরা ওই মন্ত্রী শুভঙ্কর নাগে ভাড়া করা গুন্ডার দল। ওরা সন্দেহ